বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থন টন কাকা। ব্যাপারটা কি দেখুন, প্রত্যন্ত গ্রামের এক বাড়িতে এক ভিখারি সাহেব। তারপর চলুন শুনে নেওয়া যাক। রজনীবাবুদের ল্যান্সডাউন রোডের বাড়িতে সেদিন ছোটখাটো একটা সাহিত্যিক বৈঠক ছিল। তর্ক, আলোচনা ও প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে সন্ধে বেশ ভালোই কাটলো। রজনীবাবু বর্তমানে 7-8টা বড় কয়লা খনি, বর্ধমান জেলার জমিদারি আর সিংভূম জেলার শালবন ও মৌজার মালিক। এসব বাদে কলকাতায় বাড়ি জমি তো আছেই নানা স্থানে। রজনীবাবু বললেন, বসুন বসুন, বেশি রাত হয়নি এখনো, পৌঁছে দেবো এখন গাড়িতে। একটা গল্প বলি। আমার তখন বয়স 9 বছর। আমাদের বাড়ি বর্ধমান জেলার বনপাশ স্টেশন থেকে 2 ক্রোশ দূরে একটা ক্ষুদ্র গ্রামে। গ্রামের বাইরে মাঠ, শুধুই ধান হয় সে মাঠে। আর মাঠের মাঝে মাঝে বড় বড় তাল গাছে ঘেরা সেকেলে দিঘি, তার নাম গলা কাটা পুকুর। বহু আগে যখন দেশের ওইসব তেপান্তর মাঠে নির্বান্ধব পথিকদের গলা কেটে ডাকাতেরা লাশ বেমালুম দিঘির জলে পুঁতে রাখত, তখন থেকে ওই নাম চলে আসছে দিঘিটার। একবার রোদ পোড়া মাঠে চৈত্র দুপুরে আমি আর গ্রামের 2টি ছেলে মাছ ধরছি। হঠাৎ একটি ছেলে, তার নাম হরু, রামচন্দ্র সাবুইয়ের ছেলে, আজও মনে আছে, সে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওকে ওই দেখ। কে রে? কই? কোথায়? ওই তো বসে। সবাই মিলে গাছের কাছে গিয়ে দেখলাম তাল গাছের তলায় এক সাহেব বসে। তার পরনে অতি জীর্ণ ও মলিন তালি দেওয়া প্যান্টালুন, তেমনি কোট, তেমনি জুতো। আমরা কাছে যেতে সাহেব কি একটা বললে আমরা বুঝতে পারলাম না। যে সময়ের কথা বলছি, তখন একজন সাহেবকে এ অবস্থায় অজ পল্লীগ্রামে দেখা খুব একটা আশ্চর্যের বিষয় ছিল। আমরা সবাই মুখ চাওয়াচাই করছি। এমন সময় সাহেবটা আবার কি যেন বললে। হারু বলল, ও খেতে চাইছে ভাই। আমারও তাই মনে হলো। আমি হাত দিয়ে দেখিয়ে বললাম, আমার সঙ্গে এসো। সেই সাহেবকে নিয়ে আমাদের বাড়ি এলাম। বাবা অবাক হয়ে গিয়ে এলেন। তিনি মাইনার স্কুলের সেকেন্ড মাস্টার। আমাদের বাড়িতে 2-3টে ধানের গোলা ছিল, 40 বিঘে ধানের জমি ছিল, পুকুরে মাছ ছিল, জিনিসপত্র তখন সস্তা ছিল, সংসার ভালোই চলতো, মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। বাবা সাহেবকে বাইরের ঘরে একটা টুলের ওপর বসালেন। চেয়ার ছিল না আমাদের বাড়িতে। ইংরেজিতে কি কথা তার সঙ্গে বললেন। তারপর আমাকে বললেন, বাড়ির মধ্যে যা, তোর দিদিকে বলগে 1 বাটি মুড়ি আর দুধ পাঠিয়ে দিতে, সাহেব খাবে। আমি কিছু আশ্চর্য হয়েই দিদিকে গিয়ে কথাটা বললাম। আমার মা সে সময় খুব পীড়িত। আমার ছোট ভাই বিনয় তখন সবে মাসখানেক হলো জন্মেছে। মায়ের শরীর সেই থেকেই খারাপ। দিদি কাঁসার বড় জাম বাটিতে মুড়ি, দুধ, তালের গুড় একসঙ্গে মেখে আমার হাতে দিয়ে বলল, এই কেমন সাহেব রে? ভালো সাহেব। চল চল আড়ালে দাঁড়িয়ে দেখে আসি। আমার দিদির নাম ছিল বিনা। আমার সেই দিদি মারা গিয়েছে বহুদিন। বাবার মুখে আমরা সব শুনলাম, সাহেব আসছে বরাকর থেকে, গরিব, ওর কেউ কোথাও নেই, বাবার কাছে আশ্রয় চেয়েছে। বাবাও বলেছেন থাকো, তবে আমাদের ঘরে যা জোটে তাই খেতে হবে। সাহেব তাতেই রাজি হয়েছে। সেই থেকে সাহেব আমাদের বাড়ি রয়ে গেল।
গাঁয়ের লোক দলে দলে আসতে লাগলো সাহেবকে দেখতে। আমরা আঙুল দিয়ে দেখিয়ে বলতাম, ওই তো সাহেব বসে আছে। বাইরের ঘরে সাহেব থাকতো। কৃষাণদের জন্য একটা ছোট তক্তাপোষ পাতা ছিল সেখানে অনেকদিন ধরেই। সেখানে পুরনো তোশক, থলের চট, একখানা পুরনো চাদর, একটা বালিশ, একটা ছোট মশারি, এসব দিয়ে সাহেবকে শোবার ব্যবস্থা করে দিলেন বাবা। একখানা লোহার কলাই করা শানকি, একটা কলাই করা গেলাস, এই আমরা দিয়েছিলাম ওকে। তাতে করেই সে ভাত খেত। সাহেবের নাম ছিল থর্নটন। আমার মুখে ভালো উচ্চারণ হতো না, আমি বলতাম থনটন কাকা। কেউ কেউ বলতো ঠন ঠন সাহেব। আমাদের যা রান্না হতো থনটন কাকাকে তাই দেওয়া হতো। দিদি এসে মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বলল, এই থনটন কাকা না খেতে জানে না, মাছের ঝোল আর তালের গুড় একসঙ্গে মেখেছে। ওর কথা শুনে আমিও গেলাম দেখতে। সে এক কাণ্ডই করেছে সাহেব। ডাল খায়নি, অথচ মাছের ঝোলে তালের গুড় দিয়ে মেখে চুমুক দিচ্ছে আর বলছে, ও ইট ইজ সো হট। কথাটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। ফার্স্ট বুক পড়ি তখন। মানে করলাম, ইহা হয় এত গরম। কিন্তু গরম তাই কি? তালের গুড় মাখলে কি গরম কমবে? পরে অবশ্য বাবা বলেছিলেন যে ওর মানে খুব ঝাল, মাছের ঝোল খুব ঝাল হয়েছিল। হতোই আমাদের বাড়িতে। বাবা বলেছিলেন সাহেবের তরকারিতে ঝাল একটু কম দিতে। আমি আর দিদি ওকে খেতে শেখালাম, কিসের পর কি খেতে হয়, কোন জিনিসটা কিভাবে মাখতে হয়। থনটন কাকা আমাদের, বিশেষত দিদিকে বড় ভালোবাসতে শুরু করলো। ক্রমে একটু আধটু বাংলাও শিখে ফেললে আমাদের কাছে। দিদিকে বলতো অদ্ভুত বাঁকা সুরে, বিনা ডাল দেও, বাট দেও, নো 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 বাট ডাল, ডাল দেও। দিদি হাসতে হাসতে বলতো, ভাত দেব না কাকা? নো বাট দেও, নো ডাল দেও। বেগুন ভাজা দেব, এই যে এই দেব? নো। থনটন কাকা বুড়ো লোক। পরে আমরা আবিষ্কার করলাম সাহেব লোকের বয়সে আমরা প্রথমটা বুঝতে পারিনি। আমাদের সে তাসের খেলা শেখাতো বাদলার দিনে বসে বসে। আমাকে ইংরেজি পড়াতো বটে, তবে তার বাঁকা বাঁকা জড়ানো উচ্চারণ আমি প্রথমটা বুঝতেই পারতাম না। একদিন বাবাকে বললাম, বাবা এই সাহেব কাকা ইংরেজি জানেন না। হুম, সে কি? বাবা কিরকম বলে, হাসি পায়। ও যা বলে ওটাই ঠিক উচ্চারণ, আমাদের মুখেই ঠিকটা হয় না। ও ঠিক বলে, ও যা বলে তাই শিখবি। আস্তে আস্তে থনটন কাকা আমাদের গায়ে পুরনো হয়ে গেল। রামায়ণ গানের আসরে, কবির আসরে ওই সাহেব গিয়ে বসতো সকলের সামনে। করুণ গান শুনে হয়তো খুব হাততালি দিলে, হাসি মুখে, এইরকমই সে বুঝতো। একখানা মোটা বই বের করে মাঝে মাঝে পড়তো। বাবা বলতেন ওই বইকে বলে বাইবেল, সাহেবদের ধর্ম পুস্তক। সন্ধ্যের সময় থনটন কাকা ডাকতো, বেনা। দিদি এসে বলতো, কি থনটন কাকা? খাটে দাও। এখনো রান্না হয়নি, মুড়ি দেবো? নিয়ে এসো, তেল নও। না তেল দেবো না, গুড় দেবো? গুড় দাও। এইভাবে 2 বছর কাটলো আমাদের বাড়িতে। তখন সে বেশ বাংলা শিখেছে, এমনকি নিজের নাম বাংলায় লিখতো, জেমস থর্নটন। আমি বললাম, ও কাকা
তোমার তো ভুল হয়েছে। থরনটন কি? থর্নটন হবে রেফ দিয়ে। এই দেখো, একে বলে রেফ। এই 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 বসাও। এবার হলো থর্নটন। নো, নো রেফ অ্যান্ড অল দ্যাট। এই দেখো। বেশ, দেখি। সাহেব আবার লিখল থরনটন। আমার দিকে চেয়ে বলল, ঠিক না, ঠিক না। এই দেখো। ওহ, হ্যাঁ, হোক, আমি লিখব। তোমার রেফ আমি লিখব না। লিখো না, লোকে বলবে থরনটন। লেট দেম বলতে দাও। দিলাম। সেবার জ্যৈষ্ঠ মাসের গরমে তাড়াতাড়ি সব আম পেকে গেল। আমি বললাম, ও থনটন কাকা, আম পেড়ে নিয়ে আসি, চলো পুকুর ধারের ওই বাগানটা থেকে। আমি সব পাকা আম খাবো। কেউ লগা নিয়ে চলো, আম পাড়তে হবে। কিন্তু আম পাড়তে যাবার আগেই পিয়ন এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বলল, পড়তে পারো এটা? হ্যাঁ, এ বোধহয় সাহেবের চিঠি। থনটন কাকাকে চিঠিখানা দিলাম। চিঠিখানা পেয়ে হঠাৎ ওর মুখ কেমন হয়ে গেল। সেখানে খুলে পড়ল। পড়ে কি সব বলতে লাগলো ইংরেজিতে। আর নড়ে না, ওঠেও না। কখনো আপন মনে হাসে, বিড়বিড় করে কি বলে। রাতে বাবার কাছে শুনলাম থনটন কাকা অনেক সম্পত্তি পাবে বিলেতে। ওর এক খুড়ি না পিসি কে ছিল, সে মারা গিয়েছে, আর ও তার সম্পত্তি পেয়েছে। বিলেতের উকিলেরা চিঠি লিখেছে। সেই চিঠি পাবার মাসখানেকের মধ্যেই থনটন কাকা তার দেশে চলে গেল। কিন্তু তারপর যে কথাটা বলবার জন্য এই গল্পটার অবতারণা, সেটা এখন বলি। যাবার কিছুদিন আগে থনটন কাকা বাবাকে বললে যে, আমার তুমি অনেক উপকার করেছ, তোমার একটা উপকার আমি যাবার সময় করব। আমার সঙ্গে এক জায়গায় চলো, রেলে যেতে হবে। বাবা গেলেন। বরাকর নদীর কাছাকাছি কোন একটা পাহাড়ের তলাকার শালবন আর লাল কাঁকুড়ে মাটির ডাঙা দেখিয়ে সাহেব বলেছিল বাবাকে, সমস্ত বাংলাদেশের কয়লার ক্ষেতের মধ্যে প্রথম শ্রেণীর কয়লা আছে এই জমির তলায়। আমি মাইনিং ইঞ্জিনিয়ার, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কেন আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, কেন এমন অবস্থায় পড়েছিলাম, সেসব কথা তোমাকে জানাবো সময় মতো। এখন আমার পরামর্শ শোনো। এই জমি বন্দোবস্ত নাও কিংবা কেনো। কেউ জানে না এর তলায় কি অমূল্য সম্পদ লুকোনো। আমার কথা অবিশ্বাস করো না। একদিন ভেবেছিলাম নিজে আমি এই জমি কিনে নেব বা বন্দোবস্ত নেব, কিন্তু অবস্থার ফেরে আমার তা ঘটেনি। তার জন্য দুঃখিত নই। তুমি আমাকে নিজের ঘরে নিজের সহোদর ভাইয়ের মতো স্থান দিয়েছিলে। তার খানিকটা প্রতিদান যদি দিতে পারি, আমি খুশি হব। আমার কথা তুমি শোনো, বড়লোক হয়ে যাবে। বিনার বিয়েতে যৌতুক দিলাম আমি এই জমি। কাউকে এসব কথা বলবে না, ঘুণাক্ষরেও না, তাহলে কিন্তু সব যাবে। বাবা সেবার বাড়ি এসে মায়ের গহনা বিক্রি করে টাকা নিয়ে আবার চলে গেলেন বরাকরে। সন্ধান নিয়ে জানলেন নিকটবর্তী পালন্ডি মৌজার ডিহি পাঁচপুর কাছারির জমিদার গঙ্গারাম মাহাতোর দুয়ানির জমিদারির অংশ ওটা। কলকাতার গৌরমোহন পাল বর্তমান মালিক। গেলেন কলকাতায় সেই জমিদারের বাড়ি। গৌরমোহন পালের নায়েবকে 20 টাকা ঘুষ দিলেন। নায়েব নকশা আর কাগজপত্র দেখে বলল,
হুম, এ জমি তো বহুকাল থেকে পতিত। এ আপনি কি করবেন? নায়েবের সুরের মধ্যে যেন সন্দেহের রেশ রয়েছে। বাবার বুক কেঁপে গেল। মনের অগোচরে পাপ নেই। বাবা উত্তর দিলেন, আগে চাষবাস করব। ঘুঘু নায়েব হেসে বললে, সে কি মশাই, পাথুরে ডাঙায় কি চাষ হয়? হ্যাঁ, চাষের জমি হলে এতকাল ও জমি পতিত থাকে। তাছাড়াও 30 মানায় জল নেই, কিসের চাষ করবেন আপনি? গরু মহিষ পুষবো, চাষ করব, বাসও করব, সব রকমই। নায়েব চোখ মিটকি মেরে বলল, আমায় কি দেবেন? হ্যাঁ, আগে কেন আপনি গরিবের উপর জুলুম করবেন? আপনাকে খুশি করব। কত? আগে 100 টাকা। না 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 না, ওতে হবে না। 150? না। কত বলুন? 10,000 টাকা, 5 বছর পরে। নগদে দিতে হবে না, লেখাপড়া করুন। এরা কলকাতার বড় লোক, এরা কি জানে মশাই, আমি আন্দাজে বুঝেছি। তবে হ্যাঁ, আপনাকে নগদ দিতে হবে না, একটা কর্জন আবার খত রেজিস্ট্রি করা থাকবে, বুঝলেন তো? যেন আপনি 10,000 টাকা ধার নিলেন আর কি আমার কাছ থেকে। আগে দেখুন, সে হবে না, মানে রেজিস্টার টাকার লেনদেন নিজের হাতে করবে। 10,000 টাকাও কে দেবে? আরে হবে, সব ব্যবস্থা হবে, সব রোগের ওষুধ তো আছে। জমি রেজিস্ট্রি হয়ে গেল। তবে আমরা জমিদারকেও কিন্তু ফাঁকি দিইনি। এখন সে জমির আয় বার্ষিক নিট 1.5 লক্ষ টাকা। সে জমিদারের নাবালক ছেলেকে আমরা 2,000 টাকা ফি বছর দিই। আমাদের যা কিছু দেখছেন সব সেই পালন্ডি কয়লার খনি থেকে। এখন আমাদের 10টা কলিয়ারি, কিন্তু কোনোটাই ওই পালন্ডির মতো নয়। পালন্ডি লক্ষ্মীর ঝাঁপি। থনটন কাকার ছবি দেখবেন, আসুন, চলুন ওই পাশের ঘরে। না না না, আসল ছবি বা ফটো নয়, আর্টিস্টকে দিয়ে আঁকিয়েছি। আমি চেহারার বর্ণনা দিয়েছিলাম অবশ্যই, যতটা মনে ছিল। রজনীবাবু গল্প শেষ করলেন, বললেন, চা খান আরেকবার? আমি বললাম, আচ্ছা, সাহেবের আর কোনো খবর পাননি? কিচ্ছু না। আমার কি মনে হয় জানেন, ওই বিলেত যাবার পথেই মারা গিয়েছিল। নইলে অন্তত আমার দিদি, বিনা দিদির খবর সে নিশ্চয় নিত। চলুন থনটন কাকার অয়েল পেন্টিংটা দেখাই। থনটন কাকা ভাঙা লোহার সানকিতে ভাত খাচ্ছে, এই ছবিটাই আঁকিয়েছি। আসুন আসুন এ ঘরে। গল্পটা এখানেই শেষ। আপনার কিরকম লাগলো নিচে কমেন্ট বক্সে জানালে আমাদের ভালো লাগবে। মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করবার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।